হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সাল 2026। তো আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, ভূগোলের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 5 দাগের কোশ্চেনটি বনগাঁও হাই স্কুল এসএস। তো পেজ নম্বর হলো 278। তো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও অবশ্যই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একটা প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখতে পারো। তো তাহলে আমরা এখন শুরু করব বিভাগ ক। তো বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয়, এটা মেসোস্ফিয়ারে হবে সঠিক উত্তর। উত্তর গোলার্ধে আয়ন বায়ুর গতিবেগ হলো 16 কিমি পার আওয়ার। তো ডক্টর বায়ু প্রবাহিত হয়, এটা ডক্টর বায়ু গিনি উপকূলে প্রবাহিত হয় ডক্টর বায়ু। জোয়ার আসার সময় প্রতিদিন 52 মিনিট। মরা কোটালের দিন সূর্য পৃথিবী ও চন্দ্রের অবস্থান করে, সেটা 90 ডিগ্রি। ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় জলপথকে। 2011 সালের তথ্য অনুযায়ী ভারতের মহানগরের সংখ্যা কয়টি? 53টি। রেটুন হলো আখের চারা। এরপরে আমরা আলোচনা করব বিভাগ খ। নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। সমুদ্র পৃষ্ঠে বায়ুর গড় চাপ কত? 1013.25 মিলিবার। সমুদ্র বায়ুর গতিবেগ সর্বাধিক হয় বিকেলের দিকে। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো বায়ু প্রবাহ। ভারতের সর্বাধিক জনসংখ্যাযুক্ত রাজ্য হলো উত্তর প্রদেশ। এরপরে শুদ্ধ অশুদ্ধ আলোচনা করব 2 সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%, এটা শুদ্ধ। অমাবস্যা তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয়, এটাও শুদ্ধ হবে। ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র হলো ট্রম্বে, এটাও শুদ্ধ। ভারতের গম গবেষণা কেন্দ্রটি উড়িষ্যার কটকে অবস্থিত, এটা অশুদ্ধ। ওকে, এরপরে আমরা বিভাগ গ, ঘ, ম এগুলি আমরা পিডিএফ আকারে আলোচনা করব। গ 3-1 অ্যালবেডো কাকে বলে? সূর্যালোক কোনো বস্তুর উপর পতিত হওয়ার পর সেই বস্তু কতটা পরিমাণে আলো প্রতিফলিত করে সেই পরিমাপকে অ্যালবেডো বলে। এটি শতাংশে প্রকাশ করা হয়। উজ্জ্বল বস্তু যেমন বরফ বা তুষার বেশি অ্যালবেডোযুক্ত, কারণ তা বেশি আলো প্রতিফলিত করে। অথবা জেট বায়ু কাকে বলে? পৃথিবীর উচ্চ বায়ুমণ্ডলের ট্রোপোস স্তরে অবস্থিত পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হওয়া ঘূর্ণিবাতাস সদৃশ্য অত্যন্ত দ্রুতগতির বায়ুকে জেট বায়ু বলে। এদের গতি ঘন্টায় প্রায় 200 থেকে 400 কিলোমিটার পর্যন্ত হতে পারে। 3-2 শৈবাল সাগর কাকে বলে? উত্তর আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চলে ক্যারিবিয়ান ও মেক্সিকো উপসাগরের মধ্যবর্তী স্থান জুড়ে বিশাল শৈবাল চত্বর বিদ্যমান। এই অঞ্চলটিকে সারগাসো সাগর বা শৈবাল সাগর বলা হয়। এখানে প্রচুর পরিমাণে সারগাসাম নামক শৈবাল পাওয়া যায়। অথবা হিমপ্রাচীর কাকে বলে? মেরু অঞ্চলে বা হিমবাহ অধ্যুষিত এলাকায় বরফের সঞ্চয়ে গঠিত সুউচ্চ এবং খাড়া প্রাকৃতিক বরফের দেওয়াল বা বাঁধকে হিমপ্রাচীর বলে। এটি হিমবাহের প্রান্তে বা উপকূলবর্তী এলাকায় গঠিত হতে পারে। 3-3 বাগিচা ফসল কাকে বলে? চা, কফি, রাবার প্রভৃতি যেসব বাণিজ্যিক ফসল উঁচু জমিতে প্রচুর পরিশ্রমে ও নির্দিষ্ট জলবায়ুতে উৎপাদিত হয় এবং যেগুলি এককভাবে বাগান বা বাগিচায় চাষ করা হয় তাদের বাগিচা ফসল বলে। এগুলি প্রধানত রপ্তানিমুখী ফসল। এরপরে অনুসারী শিল্প কাকে বলে? অথবা কোশ্চেনের যেসব শিল্প প্রধান শিল্প থেকে উৎপন্ন পণ্যের উপর নির্ভর করে গড়ে ওঠে সেগুলিকে অনুসারী শিল্প বলে। যেমন লোহার পাত দিয়ে গাড়ি তৈরির শিল্প, সুতা থেকে কাপড় তৈরির শিল্প ইত্যাদি। 3-4 সোনালী চতুর্ভুজ কাকে বলে? ভারতের 4টি বড় শহর দিল্লি, কলকাতা, মুম্বাই ও চেন্নাইকে
চারদিকে যুক্ত করে গড়ে ওঠা 4 লেন বিশিষ্ট জাতীয় সড়কপথকে সোনালী চতুর্ভুজ বলা হয়। এটি ভারতের অন্যতম বৃহৎ পরিকাঠামো উন্নয়ন প্রকল্প। অথবা জনবিস্ফোরণ কাকে বলে? যখন কোনো দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণহীনভাবে দ্রুত গতিতে বাড়তে থাকে এবং জনসম্পদ দেশের উন্নয়নের চেয়ে অনেক বেশি হয়ে যায়, তখন তাকে জনবিস্ফোরণ বলা হয়। বিভাগ ঘ, ক্রান্তীয় অঞ্চলে আয়ন বায়ুর গতিপথে মরুভূমি সৃষ্টির কারণ কি? ক্রান্তীয় অঞ্চলে সূর্যের সরাসরি উষ্ণতায় বায়ু উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যায় এবং সেখানে শীতল হয়ে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এরপর এই বায়ু ধীরে ধীরে উচ্চ বায়ুমণ্ডল দিয়ে সরে গিয়ে 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশ অঞ্চলে নেমে আসে। এই বায়ু নামার সময় আর্দ্রতা হারিয়ে শুষ্ক হয়ে পড়ে, যাকে আয়ন বায়ু বলা হয়। এই শুকনো বায়ু ওই অঞ্চলে মেঘ গঠন ও বৃষ্টিপাত রোধ করে, ফলে সেখানে ক্রমাগত শুষ্ক পরিবেশ বিরাজ করে এবং মরুভূমি গঠিত হয়। যেমন সাহারা, থর প্রভৃতি মরুভূমি এই অঞ্চলে অবস্থিত। অথবা কোশ্চেন, ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাত হলো বায়ু প্রবাহের দুটি ভিন্ন ধরন। ঘূর্ণবাত হলো একটি নিম্নচাপ কেন্দ্রিক বায়ু প্রবাহ, যেখানে বায়ু চারপাশ থেকে কেন্দ্রে ছুটে আসে এবং ঘূর্ণন করে। এটি উত্তর গোলার্ধের বাম দিকে ও দক্ষিণ গোলার্ধের ডান দিকে ঘোরে। এর ফলে বৃষ্টি ও ঝড় সৃষ্টি হয়। প্রতীপ ঘূর্ণবাত হলো একটি উচ্চচাপ কেন্দ্রিক বায়ুপ্রবাহ, যেখানে বায়ু কেন্দ্র থেকে চারদিকে ছড়িয়ে পড়ে এবং ঘূর্ণন করে। এটি শুষ্ক ও শান্ত আবহাওয়া সৃষ্টি করে। উভয় ক্ষেত্রেই পৃথিবীর ঘূর্ণয়নের জন্য কোরিওলিস বলের প্রভাব পড়ে। এরপরে আলোচনা করব 4.2, সব নদীতে বান ডাকে না কেন? সব নদীতে বান আসে না, কারণ বান ডাক বা জোয়ার ভাটা নদীর সঙ্গে সাগরের সংযোগ এবং নদীর গভীরতা, প্রস্থ ও ঢাল ইত্যাদির উপর নির্ভর করে। উপকূলবর্তী নদীগুলিতে যখন সাগরে জোয়ার আসে, তখন সাগরের জল উল্টো দিকে নদীর দিকে প্রবাহিত হয় এবং নদীতে হঠাৎ জলস্তর বেড়ে যায়, তখনই বান আসে। কিন্তু যেসব নদী সাগর থেকে অনেক দূরে, তাদের সঙ্গে সাগরের জোয়ারের কোনো প্রত্যক্ষ যোগাযোগ থাকে না। আবার অনেক নদীর ঢাল বেশি হওয়ায় সাগরের জল উল্টো দিকে যেতে পারে না, ফলে সেই সব নদীতে বান আসে না। যেমন গঙ্গা নদীতে নিম্নভাগে বান দেখা গেলেও উচ্চভাগে দেখা যায় না। অথবা কোশ্চেন, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন ও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে কেন থাকে? তো নিউ ফাউন্ডল্যান্ড উপকূল অঞ্চলে সারা বছর কুয়াশা দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রধান কারণ হলো উষ্ণ গালফ স্ট্রিম স্রোত এবং শীতল ল্যাব্রাডর স্রোতের সংঘর্ষ। গালফ স্ট্রিম দক্ষিণ দিক থেকে উষ্ণ জল নিয়ে আসে এবং ল্যাব্রাডর স্রোত উত্তর দিক থেকে ঠান্ডা জল নিয়ে আসে। এই দুই বিপরীত তাপমাত্রার স্রোতের মিলনে ঘন কুয়াশা তৈরি হয় এবং জলবায়ু সবসময় আর্দ্র ও অস্থির থাকে, ফলে প্রায় সারা বছর এই উপকূলে ঘন কুয়াশা, মেঘলা আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করে। তো বন্ধুরা, এরপরে আলোচনা করব বিভাগ উমো। পাশের 1, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ ব্যাখ্যা করো। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরে উষ্ণতার পরিমাণ একই রকম নয়, তা উচ্চতা, ভৌগোলিক অবস্থান ও মৌসুমী প্রভাব অনুযায়ী পরিবর্তিত হয়। এই উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি হলো: 1 নম্বর, সূর্যের কিরণের কোণ। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চল সূর্যের কিরণ সরাসরি পায়, তাই বেশি উত্তপ্ত হয়। ধ্রুবীয় অঞ্চলে কিরণের কোণ হালকা হয়, কম উত্তপ্ত হয়। 2 নম্বর পয়েন্ট, উচ্চতা যত বাড়ে উষ্ণতা তত কমে। প্রতি 165 মিটার উচ্চতা বাড়লে গড়ে
1°C তাপমাত্রা কমে। 3 নম্বর পয়েন্ট, ভূখণ্ড ও জলভাগের প্রকৃতি। জলভাগের চেয়ে স্থলভাগ দ্রুত উত্তপ্ত ও শীতল হয়, তাই এই দুইয়ের মাঝে তাপমাত্রার তারতম্য দেখা যায়। 4 নম্বর পয়েন্ট, বায়ুপ্রবাহ ও সাগর স্রোত। উষ্ণ বা শীতল বায়ুপ্রবাহ ও সাগর স্রোতের প্রভাবে উষ্ণতায় ভিন্নতা আসে। এই সব কারণের ফলেই বায়ুমণ্ডলে উষ্ণতার অসম বন্টন ঘটে এবং জলবায়ু বৈচিত্র্য সৃষ্টি হয়। তো এরপরে আলোচনা করব আমরা 5.2, কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করো। কফি চাষের জন্য কিছু নির্দিষ্ট প্রাকৃতিক পরিবেশ প্রয়োজন, সেগুলি হলো: 1 নম্বর, তাপমাত্রা। কফি চাষের জন্য 15°C থেকে 30° তাপমাত্রা প্রয়োজন। বৃষ্টিপাত, বছরে 150 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার মাঝারি ধরনের বৃষ্টিপাত উপযুক্ত। অতিরিক্ত বৃষ্টি কফির ক্ষতি করতে পারে। 3 নম্বর, মাটি। ভালো নিষ্কাশনযুক্ত ল্যাটেরাইট বা আম্লীয় মাটি কফি চাষের জন্য উপযুক্ত। 4 নম্বর পয়েন্ট, উচ্চতা। সমুদ্র পৃষ্ঠ থেকে 600 থেকে 1600 মিটার উচ্চতা কফি গাছের জন্য অনুকূল। 5 নম্বর পয়েন্ট, ছায়াযুক্ত পরিবেশ। কফি গাছ সরাসরি রোদ সহ্য করতে পারে না, তাই ছায়াদানকারী গাছের নিচে এটি চাষ করা হয়। ভারতের কর্ণাটক, কেরল ও তামিলনাড়ু রাজ্যে এই পরিবেশ থাকায় কফি চাষ বিস্তৃত হয়েছে। অথবা কোশ্চেন, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ বর্ণনা করো। পূর্ব ভারতে যেমন ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ এই অঞ্চলগুলিতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কয়েকটি কারণ হলো: প্রাকৃতিক সম্পদ। এখানে প্রচুর পরিমাণে লৌহ, আকর, লোহা, কয়লা, চুনাপাথর পাওয়া যায়, যা ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল। জলের উৎস, দামোদর, সুবর্ণরেখা প্রভৃতি নদীর মাধ্যমে পর্যাপ্ত জল সরবরাহ সম্ভব। পরিবহন ব্যবস্থা, রেল ও সড়কপথের ভালো সংযোগ থাকায় কাঁচামাল ও পণ্যের পরিবহন সহজ। শ্রমশক্তি, ঘনবসতিপূর্ণ অঞ্চল হওয়ায় সস্তা শ্রম সহজলভ্য এখানে। 5 নম্বর পয়েন্ট, সরকারি সহযোগিতা। সরকারের আর্থিক সাহায্য ও শিল্প নীতি শিল্প গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হয়েছে। এই কারণে পূর্ব ভারতে আজও ভারতের প্রধান লৌহ ইস্পাত শিল্প অঞ্চল। তো বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্ত। যারা চ্যানেলটিতে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। Thank you for watching my video.